পাকিস্তান সফরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আলোচনা দিয়ে কি শেষ হচ্ছে ওয়াশিংটন তেহরান যুদ্ধের সমাপ্তি? আবারও মধ্যপ্রাচ্যে মার্কিন রণতরী সময় ফুরিয়ে আসছে, ইরানকে হুঁশিয়ারি ট্রাম্পের, পাল্টা হুঁশিয়ারি তেহরানের। ভারত ও চীনকে পৃথিবীর নরক বললেন ডোনাল্ড ট্রাম্প, ওয়াশিংটনের অপমান সহ্য করবে কি দিল্লি বেইজিং? আসসালামু আলাইকুম, দেখছিলেন বাংলাভিশন ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। এবারে পুরো খবর। যুক্তরাষ্ট্র ইরান দ্বিতীয় দফার আলোচনা এগিয়ে নিতে রাতে পাকিস্তান সফরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। শুক্রবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এই সফরে আছেন বেশ কয়েকজন কর্মকর্তা। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা জানিয়েছে, আরাগচি পাকিস্তান সফরটি দ্বিপক্ষীয় ধরনের। এই সফরে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো সরাসরি বা প্রত্যক্ষ আলোচনায় যাচ্ছেন না ইরানের প্রতিনিধিরা। দ্বিতীয় দফার আলোচনা নিয়ে পাকিস্তানের কর্মকর্তাদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করতে এই সফর বলে জানিয়েছে ইরানি সংবাদ মাধ্যম। ইসলামাবাদের পর আব্বাস আরাগচি মস্কো এবং মাস্কাটে যাবেন। আপাতত ওয়াশিংটন তেহরানের আলোচনা না হলেও ইরানের প্রতিনিধিদের ইসলামাবাদ সফরকে ইতিবাচকভাবেই দেখছেন বিশ্লেষকরা। এর মধ্য দিয়ে দ্বিতীয় দফার আলোচনা এবং চুক্তির সম্ভাবনা আরও এক ধাপ এগিয়ে যাবে বলে মত বিশ্লেষকদের। যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর পর মধ্যপ্রাচ্যে আরও একটি মার্কিন বিমানবাহী রণতরী পাঠিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। সরাসরি হামলার ইঙ্গিত না দিলেও ইরানের সময় ফুরিয়ে আসছে বলে হুমকি দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে ইরানে নতুন করে হামলা চালাতে যুক্তরাষ্ট্রের সবুজ সংকেতের অপেক্ষায় ইসরায়েল। ইরানও প্রস্তুত রয়েছে সম্ভাব্য হামলা প্রতিরোধের জন্য। আর হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্রের অবরোধকে বুড়ো আঙ্গুল দেখিয়ে নিরাপদে বন্দরে পৌঁছেছে ইরানের একটি পণ্যবাহী জাহাজ। সঞ্জিদা ইসলাম তন্নির ডেস্ক রিপোর্ট। যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর পর এবার ইরানের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহারের পরিকল্পনা নাকচ করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কোনো অবস্থাতেই পরমাণু ব্যবহার করা উচিত নয় বলেও মন্তব্য করেছেন তিনি। শুধু তাই নয়, যুক্তরাষ্ট্রের জন্য উপযুক্ত ও লাভজনক একটি চুক্তির পরিবেশ তৈরি না হওয়া পর্যন্ত ইরানের সাথে সমঝোতায় যাবে না ঘোষণা দিলেও নতুন করে হামলা শুরু করবেন কিনা সে বিষয়ে কোনো ইঙ্গিতও দেননি। ইরানের বিরুদ্ধে একের পর এক কঠোর পদক্ষেপ নেয়ার হুমকি দেওয়া ট্রাম্প কি এবার চাপে পড়ে সুর নরম করছেন? যে কোনো উপায়ে কি শেষ করতে চাইছেন যুদ্ধ, নাকি ছক কষছেন ইরানের ওপর আরও বড় আঘাতের? ডোনাল্ড ট্রাম্প পারমাণবিক অস্ত্র ব্যবহারের পরিকল্পনা থেকে সরে আসলেও মধ্যপ্রাচ্যে পৌঁছেছে আরও একটি মার্কিন বিমানবাহী রণতরী জর্জ H.W. বুশ। রণতরীটি যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের দায়িত্বপূর্ণ এলাকায় প্রবেশ করেছে। সামাজিক মাধ্যমে একটি ছবি প্রকাশ করে এ তথ্য নিশ্চিত করেছে মার্কিন সেন্টকম। ইরানের সাথে স্থায়ী শান্তি চুক্তির বিষয়ে তাড়াহুড়ো করতে চান না জানিয়ে ট্রাম্প দাবি করেন, চুক্তি করার জন্য যুক্তরাষ্ট্রের হাতে অফুরন্ত সময় থাকলেও ফুরিয়ে আসছে ইরানের সময়। এছাড়া বহাল রয়েছে হরমুজ প্রণালীতে ইরানি নৌবন্দরগুলোর ওপর যুক্তরাষ্ট্রের অবরোধ। আমি একটু বিরতি নিয়েছি, তাদেরকে একটা সুযোগ দিয়েছি। আমরা এখনই একটা চুক্তি করতে পারতাম, তবে আমি চাই একটি সেরা চুক্তি হোক। আমি তার জন্য কোনো সময়সীমা দিতে চাই না। এটা খুব শিগগিরই হয়ে যাবে, কারণ হরমুজ প্রণালী বন্ধ থাকায় ইরান বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে যুদ্ধ শুরুর বিষয়ে কোনো ইঙ্গিত না পাওয়া গেলেও ইরানে নতুন করে হামলা চালানোর জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সবুজ সংকেতের জন্য অপেক্ষা করছে ইসরায়েল। ইরানে বিদ্যুৎ ও জ্বালানি কেন্দ্রেও হামলার পরিকল্পনার কথা জানিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ। ইসরায়েল ইরানের বিরুদ্ধে আবারও যুদ্ধ শুরু করতে প্রস্তুত। সবার আগে খামেনির রাজবংশ নির্মূল করতে যুক্তরাষ্ট্রের সবুজ সংকেতের অপেক্ষা করছে আমাদের সেনারা। আমাদের লক্ষ্য প্রধান জ্বালানি ও বিদ্যুৎ কেন্দ্রগুলো উড়িয়ে দিয়ে ইরানকে অন্ধকার ও প্রস্তর যুগে ফিরিয়ে নিয়ে যাওয়ায়। ইসরায়েলের হুমকির পাল্টা জবাব দিয়েছে ইরানও। দেশটির তেল ক্ষেত্রগুলোতে হামলা হলে যুক্তরাষ্ট্রকেও সমপরিমাণ পাল্টা জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ভাইস প্রেসিডেন্ট ইসমাইল সাকাব ইসফাহানি। ইরানের ওপর সম্ভাব্য হামলার মুখে জাতিগত ঐক্যের বার্তা দিয়েছেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ও পার্লামেন্টের স্পিকার বাগের গালিবাফ। এদিকে হরমুজ প্রণালীতে অপ্রতিরোধ্য ইরান। ওমান সাগরে যুক্তরাষ্ট্রের সব প্রচেষ্টা ব্যর্থ করে অবরুদ্ধ হরমুজ পাড়ি দিয়ে নিরাপদে বন্দরে পৌঁছেছে ইরানের একটি পণ্যবাহী জাহাজ। ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা ফার্স নিউজ জানিয়েছে, চালবাহী জাহাজটিকে পাহারা দিয়ে বন্দরে পৌঁছে দিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর নৌ ইউনিট।
আর হরমুজ দিয়ে চলাচলকারী আন্তর্জাতিক জাহাজগুলো থেকে টোল আদায় শুরু করলেও বন্ধু রাষ্ট্রগুলোকে ছাড় দিচ্ছে ইরান। রাশিয়া সহ বেশ কিছু দেশের জন্য চলাচল ফি মওকুফ করতে বিশেষ ব্যবস্থার কথা জানিয়েছেন রাশিয়ায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত কাজেম জালালি। ইরানের সাথে সমঝোতায় পৌঁছাতে না পারলেও ইসরায়েলের সাথে লেবাননের ভঙ্গুর যুদ্ধবিরতির মেয়াদ বাড়িয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নতুন করে 3 সপ্তাহের যুদ্ধবিরতির ঘোষণা দিয়ে ইসরায়েল ও লেবাননের রাষ্ট্রপ্রধানের সাথে বৈঠকে বসার আগ্রহ প্রকাশ করেছেন। হিজবুল্লাহর তৎপরতা দমনে সহায়তার আশ্বাসও দিয়েছেন লেবানন সরকারকে। সঞ্জিতা ইসলাম তন্নি, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। ভারত ও চীনকে পৃথিবীতে নরকের মতো দেশ বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি একটি পডকাস্ট ভিডিওর ট্রান্সক্রিপ্ট নিজের ট্রুথ সোশ্যালে শেয়ার করেন তিনি, আর সেখানে ভারত এবং চীনকে নরকের সঙ্গে তুলনা করেছেন ট্রাম্প। এই ঘটনাকে ভারতের রাজনৈতিক বিশ্লেষকরা বড় কূটনৈতিক অবমাননা হিসেবে দেখছেন। মীর ফজলে রাব্বির ডেস্ক রিপোর্টে থাকছে বিস্তারিত। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন জয় করতে চেষ্টার কোনো কমতি রাখেনি ভারত। প্রেসিডেন্ট নির্বাচনের আগে ট্রাম্পের জয় প্রত্যাশায় বিশেষ প্রার্থনার আয়োজন করে ও বিশাল মূর্তি তৈরি করে আলোচনায় এসেছিলেন ভারতীয়রা। কিন্তু প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর ট্রাম্পের সুনজর পেতে রীতিমতো ব্যর্থ হয়েছে ভারত। অবৈধ অভিবাসীদের অপমানজনকভাবে ভারতে ফেরত পাঠিয়ে ও শুল্কের বোঝা চাপিয়ে ভারতকে বেকায়দায় ফেলে দিয়েছিলেন তিনি। আর এবার ভারতকে নরকের সাথে তুলনা করে আবারও সমালোচনার জন্ম দিলেন ট্রাম্প। পৃথিবীতে নরকের মতো দুটি দেশ হল ভারত ও চীন। সম্প্রতি এমন মন্তব্যই করেছেন ডোনাল্ড ট্রাম্প। 23 এপ্রিল কট্টরপন্থী রেডিও সঞ্চালক মাইকেল স্যাভেজের একটি পডকাস্ট ভিডিওর ট্রান্সক্রিপ্ট নিজের ট্রুথ সোশ্যালে শেয়ার করেন ট্রাম্প। সেই পোস্টে যুক্তরাষ্ট্রের জন্মসূত্রে নাগরিকত্ব আইনের কঠোর সমালোচনা করা হয়, যেখানে বলা হয় যুক্তরাষ্ট্রে একটি শিশু জন্ম নেওয়ার সাথে সাথেই নাগরিক হয়ে যায়, আর তারপর তারা চীন, ভারত অথবা পৃথিবীর অন্য কোনো নরকের মতো জায়গা থেকে তাদের পুরো পরিবারকে এখানে নিয়ে আসে। এছাড়া ভারতীয় এবং চীনা অভিবাসীদের ল্যাপটপধারী গ্যাংস্টার হিসেবেও অভিহিত করা হয়। অভিযোগ তোলা হয় ক্যালিফোর্নিয়ার টেক সেক্টরে ভারত ও চীনের নাগরিকদের আধিপত্যের কারণে মার্কিনিরা সুযোগ হারাচ্ছে। ট্রাম্পের বক্তব্য প্রকাশ্যে আসার কয়েক ঘন্টার মধ্যেই পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে যুক্তরাষ্ট্র। নয়াদিল্লির মার্কিন দূতাবাস মনে করিয়ে দেয় যে অতীতে ট্রাম্প ভারতকে একটি অসাধারণ দেশ এবং মোদিকে তার ভালো বন্ধু হিসেবে বর্ণনা করেছিলেন। তবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ট্রাম্পের শেয়ার করা সেই মন্তব্যের তীব্র সমালোচনা করেছে। ভারত এই বক্তব্যকে অপরিণত, অনভিপ্রেত এবং রুচিহীন বলে আখ্যা দিয়েছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি। ভারত সরকার এই ঘটনাটিকে অত্যন্ত গুরুত্বের সাথে নিয়েছে। ভারতের রাজনৈতিক বিশ্লেষকরা এই ঘটনাকে ভারতের জন্য বড় কূটনৈতিক অবমাননা হিসেবে দেখছেন। আমার মনে হয় প্রেসিডেন্ট ট্রাম্পের এই মন্তব্যটি অত্যন্ত অপমানজনক। এটি চরম অবমাননাকর এবং কূটনৈতিক শিষ্টাচার বহির্ভূত। প্রথমত, মার্কিন অর্থনীতিতে ভারতীয় এবং ভারতীয় আমেরিকানদের অবদানের দিকে তাকালে দেখা যায় সেটি কতটা বিশাল। শুধু যুক্তরাষ্ট্রেরই নয়, বরং সারা বিশ্বে ভারতীয়রা যে পরিমাণ সম্মান অর্জন করেছেন তা সত্যিই অতুলনীয়। তাই প্রেসিডেন্ট ট্রাম্পের কাছ থেকে এমন একটি মন্তব্য আসা একেবারেই অনাকাঙ্ক্ষিত। আমি নিশ্চিত যে ভারতের কেউই বিষয়টি মুখ বুঝে সহ্য করবে না, তাকে এর উপযুক্ত জবাব দেওয়া হবে। এদিকে ট্রাম্পের এই মন্তব্যের জবাবে ইরান, ভারত ও চীনের পক্ষে অবস্থান নিয়েছে। হায়দ্রাবাদে ইরানের দূতাবাস সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে জানায়, চীন ও ভারত সভ্যতার সূতিকাগার। প্রকৃত নরক সেই জায়গা যেখানে এক যুদ্ধাপরাধী প্রেসিডেন্ট ইরানের সভ্যতা ধ্বংসের হুমকি দিয়েছেন। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন। ইরানের সিসিটিভি হ্যাক করে সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির অবস্থান শনাক্ত করেছিল ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ। শুধু আয়াতুল্লাহ আলী খামেনি নয়, ট্রাফিক সিগন্যাল থেকে শুরু করে সরকারি দপ্তর সব জায়গার ফুটেজ চলে যেত তেল আবিবের কাছে। এসব তথ্যের ভিত্তিতে ইরানে একের পর এক অপারেশন চালিয়েছে ইসরায়েল। কিন্তু প্রশ্ন হচ্ছে, ইরান কি জানতো এই বিপদের কথা? কেন তারা ক্যামেরা নেটওয়ার্কের ডিজিটাল দুর্বলতা বন্ধ করতে পারল না? হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্টে থাকছে বিস্তারিত।
তেহরান জুড়ে বসানো হাজার হাজার সিসিটিভি ক্যামেরা ইরানের জন্য হয়ে উঠেছে অদৃশ্য মরণ ফাঁদ। খামেনি সরকারের তৈরি বিশাল ক্যামেরা নেটওয়ার্ক বুমেরাং হয়ে আঘাত হানছে খোদ নিজেদের উপরে। সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার পেছনে সবচেয়ে বড় অস্ত্র হিসেবে এসব ক্যামেরাকেই কাজে লাগিয়েছে ইসরায়েল। ইন্টারনেটে যুক্ত ইরানি সিসিটিভি নেটওয়ার্কের সুরক্ষা অত্যন্ত দুর্বল। এই সুযোগে গত কয়েক বছর ধরে এর নিয়ন্ত্রণ নিয়ে নেয় মোসাদের হ্যাকাররা। ট্রাফিক ক্যামেরা থেকে শুরু করে ইরানের গুরুত্বপূর্ণ সরকারি দপ্তরের সিসিটিভি ফুটেজ সরাসরি চলে যেত তেল আবিবের সার্ভারে। ফলে খামেনির গতিবিধি, দেহরক্ষীদের রুট এবং তিনি কখন কোন ভবনে প্রবেশ করছেন রিয়েল টাইমে জেনে যেত ইসরায়েলি বাহিনী। খামেনি হত্যার মিশনে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ছিল ইসরায়েলের তুরুপের তাস। আগে হাজার হাজার ঘন্টার ভিডিও ফুটেজ দেখতে শত শত মানুষের প্রয়োজন হতো। এখন মুহূর্তের মধ্যেই নির্দিষ্ট ব্যক্তিকে চিনে ফেলতে পারে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের চোখ। ফলে খামেনির তথ্য পাওয়া ও তার অবস্থান চিহ্নিত করা ইসরায়েলি গোয়েন্দাদের কাছে ছিল স্রেফ সময়ের ব্যাপার। অবশ্য ইরান সরকার বেশ আগে থেকেই জানত তাদের ক্যামেরা নেটওয়ার্ক হ্যাক হয়েছে। 2021 সাল থেকে বারবার ফাঁস ছিল তেহরানের কারাগার ও রাস্তাঘাটের ফুটেজ। দেশের বিভিন্ন রাজনীতিক ও নিরাপত্তা বিশেষজ্ঞরাও সতর্ক করেছিলেন ইরানের নজরদারি ব্যবস্থা চলে গেছে ইসরায়েলের কবজায়। নানা সূত্র থেকে সতর্কবার্তা পাওয়ার পরেও প্রযুক্তিগত সীমাবদ্ধতা এবং পুরনো হার্ডওয়্যার ও উপযুক্ত রিসোর্স না থাকায় হ্যাকড হওয়া ক্যামেরা নেটওয়ার্কের নিরাপত্তা ত্রুটি বন্ধ করতে পারেনি ইরান। আর এর চরম মূল্য দিতে হয়েছে শীর্ষ নেতাদের হারিয়ে। বর্তমান সময়ে কেবল মিসাইল দিয়ে যুদ্ধক্ষেত্রে লড়াই হয় না, একটি সাধারণ সিসিটিভি ক্যামেরাও হয়ে উঠতে পারে অনেক শক্তিশালী। এসব ঘটনার মধ্য দিয়ে কাতার বা সংযুক্ত আরব আমিরাতের মতো মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলো বুঝতে পারছে নাগরিকদের উপর নজরদারির জন্য তৈরি বিশাল অবকাঠামোকে যুদ্ধের সময় গাইডম্যাপ হিসেবে কাজে লাগাতে পারে শত্রুরা। প্রযুক্তির লড়াইয়ে পুরোপুরি নিরাপদ থাকা প্রায় অসম্ভব কাজ। তবুও প্রতিকূল পরিস্থিতির মধ্যে নিজস্ব সাইবার আর্মি গড়ে তোলায় মনোযোগ দিয়েছে ইরান। রাশিয়ার মতো জটিল বা চীনের মতো বিশাল না হলেও ইরানের সাইবার কৌশল মূলত অসম যুদ্ধের উপর ভিত্তি করে তৈরি। আইআরজিসির তত্ত্বাবধানে পরিচালিত ক্যাটেলিং কিটেন বা মাড্ডি ওয়াটারের মতো হ্যাকার গোষ্ঠীগুলো অত্যন্ত দক্ষ। গত এক দশকে এআই এবং ক্লাউড ইনফ্রাস্ট্রাকচার হ্যাকিংয়ে বড় বিনিয়োগ করেছে ইরান। কিন্তু দুর্ভাগ্যবশত মোসাদের হাত থেকে নিজেদের ক্যামেরা নেটওয়ার্ক বাঁচাতে পারেনি তেহরান। ইসরায়েল, আমেরিকা থেকে শুরু করে তাদের মিত্র উপসাগরীয় দেশগুলোর বিভিন্ন অবকাঠামোতে পাওয়া গেছে ইরানি হ্যাকারদের পদচিহ্ন। স্পর্শকাতর তথ্য দখল করা, ভুয়া তথ্যের মাধ্যমে শত্রুদের বিভ্রান্ত করা এবং গুরুত্বপূর্ণ সার্ভারে ডেটা ওয়াইপিং, ম্যালওয়্যার বা তথ্য মুছে দেওয়ার মতো অস্ত্র ঢুকিয়ে দিয়ে পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলোকে নিয়মিত বিপদে ফেলছে ইরানি হ্যাকাররা। তবে বিশ্লেষকেরা বলছেন সাইবার স্পেসে শক্তি বাড়ানোর পাশাপাশি প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করতে না পারলে ভবিষ্যতে ইরানকে পড়তে হবে আরও বড় বিপদে। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন। ইরানের নির্বাসিত এবং বিতর্কিত নেতা রেজাব পাহলভির গায়ে মারা হলো লাল তরল। বার্লিনে সংবাদ সম্মেলন শেষে বের হবার সময় ঘটনাকে ঘিরে তৈরি হয়েছে নতুন বিতর্ক। যে ব্যক্তি নিজেকে ইরানের ভবিষ্যৎ নেতা হিসেবে তুলে ধরতে চান, বিদেশের মাটিতে তার উপস্থিতি কেন বারবার ক্ষোভের জন্ম দিচ্ছে? ইরানের জনগণের স্বার্থের কথা না ভেবে তিনি কি পশ্চিমা শক্তির এজেন্ডা বাস্তবায়ন করছেন? আর সে কারণে কি বাড়ছে তার বিরুদ্ধে জনরোষ? বিস্তারিত থাকছে মোর্শেদ আলমের ডেস্ক রিপোর্টে। ইরানের নির্বাসিত ও বিতর্কিত নেতা রেজা পাহলভির গায়ে হঠাৎই ছুঁড়ে মারা হলো লাল তরল। বার্লিনে এক সংবাদ সম্মেলন শেষে বের হওয়ার সময় এক যুবক তার গায়ে ছুঁড়ে মারেন এই লাল রঙের তরল, যা পরে টমেটোর সস বলে ধারণা করা হয়। কিন্তু কেন তার উপর এত ক্ষোভ? নিজেকে ইরানের ভবিষ্যৎ নেতা মনে করা পাহলভির উপস্থিতি কেন বারবার ক্ষোভের জন্ম দিচ্ছে? বিশ্লেষকদের ধারণা, ইরানের জনগণের স্বার্থের কথা না ভেবে তিনি হয়তো পশ্চিমা শক্তির এজেন্ডা বাস্তবায়ন করতে চান, সেজন্যই এত জনরোষ। জার্মানির বার্লিনে ঘটে যাওয়া এই ঘটনায় 65 বছর বয়সী ইরানের বিতর্কিত ও নির্বাসিত নেতা পাহলভির ঘাড় ও জ্যাকেটে লাল তরল ছড়িয়ে পড়তে দেখা যায় ভিডিও ফুটেজে। তবে তিনি শারীরিকভাবে আহত হননি। ঘটনাস্থল থেকেই পুলিশ সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করে, যদিও ওই ব্যক্তির রাজনৈতিক পরিচয় এখন স্পষ্ট নয়।
অভিযোগ উঠেছে, নির্বাসিত জীবন কাটালেও পাহালভি যুক্তরাষ্ট্রের সঙ্গে গোপনে আতাত করে নিজেকে ইরানের ভবিষ্যৎ নেতা হিসেবে তুলে ধরার চেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং ইরানে সহিংসতা উস্কে দেন। ইরানের উপর ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলাকে সমর্থন জানানো পাহালভি ৩ এপ্রিল ইরানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষিত যুদ্ধবিরতিরও সমালোচনা করেন। ফলে ইরানের অধিকাংশ নাগরিক তার বিভিন্ন কর্মকাণ্ডে তার বিরুদ্ধে ফুঁসে উঠে কঠোর সমালোচনা করেন। এমনকি বিক্ষোভ করতেও দেখা গিয়েছিল অনেকে। মোর্শেদ আলম, বাংলা ভিশন। মার্কিন রণতরী পাঠানোর পর মধ্যপ্রাচ্যে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। বিশ্লেষকরা বলছেন, যে কোনো সময় আবারও বেজে উঠতে পারে যুদ্ধের দামামা। মোর্শেদ আলমের আরও একটি ডেস্ক রিপোর্ট। এগিয়ে আসছে আরেকটি মার্কিন রণতরী। নতুন করে সামরিক শক্তি জোরদার করছে যুক্তরাষ্ট্র। মার্কিন বিমানবাহী রণতরী USS জর্জ H.W. বুশ এখন সেন্ট্রাল কমান্ডের দায়িত্বপূর্ণ এলাকায় প্রবেশ করেছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র সেন্ট্রাল কমান্ড। কিন্তু কেন নতুন করে আরেকটি রণতরী আনা হচ্ছে তা নিয়ে তৈরি হয়েছে ধূম্রজাল। বিভিন্ন সংবাদের ভিত্তিতে জানা গেছে, নিমিদ শ্রেণীর এই সুপার ক্যারিয়ারটি ভারত মহাসাগরে অগ্রসর হচ্ছে। তবে এটি মধ্যপ্রাচ্যে আগে থেকেই থাকা মার্কিন জাহাজগুলোর সঙ্গে যুক্ত হবে নাকি অন্য কোনো জাহাজের পরিবর্তে আসছে, সে বিষয়ে এখনো স্পষ্ট কোনো তথ্য জানা যায়নি। এর আগে সেন্টকম নিশ্চিত করে, বিশ্বের অন্যতম বৃহৎ বিমানবাহী রণতরী USS জেরাল্ড আর ফোল্ট বর্তমানে লোহিত সাগরে কার্যক্রম পরিচালনা করছে। এটি যুক্তরাষ্ট্রের ৫ম নৌবহরের অধীনে থেকে সামুদ্রিক নিরাপত্তা নিশ্চিত করতে ভূমিকা রাখছে। USS জর্জ H.W. বুশ হল মার্কিন নৌবাহিনীর একটি অত্যাধুনিক পারমাণবিক শক্তিচালিত বিমানবাহী রণতরী। লোহিত সাগরের লজিস্টিক চ্যালেঞ্জ এড়াতে এটি আফ্রিকার কেপ অব গুড হোপ ঘুরে দীর্ঘ পথ পাড়ি দিয়ে এই অঞ্চলে এসেছে বলে জানা গেছে। মধ্যপ্রাচ্যে চলমান অস্থিতিশীল পরিস্থিতিতে মার্কিন আধিপত্য ও নিরাপত্তা নিশ্চিত করতে এটি মোতায়েন করা হয়েছে। বর্তমানে ওই অঞ্চলে এটি সহ মোট ৩টি মার্কিন বিমানবাহী রণতরী সক্রিয় রয়েছে। একের পর এক শক্তিশালী রণতরীর উপস্থিতি। প্রশ্ন উঠেছে, শুধু নিরাপত্তা নাকি এর পেছনে রয়েছে বড় কোনো কৌশলগত বার্তা? মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ নতুন করে উত্তেজনা বাড়াবে কিনা সেটি এখন দেখার বিষয়। মোর্শেদ আলম, বাংলা ভিশন। আবারও গণহারে কর্মী ছাঁটাই করতে যাচ্ছে ফেসবুক, ইনস্টাগ্রামের নিয়ন্ত্রক সংস্থা মেটা। এতে আগামী মাসে প্রতিষ্ঠানটি থেকে চাকরি হারাতে যাচ্ছেন প্রায় ৮,০০০ কর্মী, যা মেটার মোট জনশক্তির ১০%। ছাঁটাই হওয়া শূন্য পদে নতুন নিয়োগও বন্ধ থাকবে। মেটার অভ্যন্তরীণ মেমোতে বলা হয়েছে, এবছর কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI প্রকল্পে খরচ হবে প্রায় ১৩,৫০০ কোটি মার্কিন ডলার, যা সংস্থাটির গত ৩ বছরের মোট খরচের সমান। মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ জানিয়েছেন, AI টুল ব্যবহারকারী কর্মীরা অনেক বেশি উৎপাদনশীল হয়ে উঠেছেন। এতে কম জনবল দিয়েই বড় প্রকল্পের কাজ সম্পন্ন করা সম্ভব। তাই এবছর কাজের ধরন পাল্টে দেবে AI। এর আগে এবছর 2 দফায় প্রায় ২,০০০ কর্মী ছাঁটাই করেছে মেটা। অন্যান্য প্রযুক্তি প্রতিষ্ঠানও এই পথেই হাঁটছে। অ্যামাজন ৩০,০০০-এরও বেশি, ওরাকল ১০,০০০-এর বেশি, ব্লক প্রায় ৪,০০০ আর স্ল্যাব প্রায় ১,০০০ কর্মী ছাঁটাই করেছে। মাইক্রোসফটও দীর্ঘদিনের কর্মীদের জন্য স্বেচ্ছায় অবসর সুবিধা ঘোষণা দিয়েছে।